প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই বললেন প্রধানমন্ত্রী। সহিংসতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। বঙ্গভবন থেকে বেরিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম কোটা বিরোধীদের, না বুঝি আন্দোলন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যায় ভাসছে মধ্যাঞ্চল, বাড়ছে নদী ভাঙন। কুড়িগ্রামে তলিয়ে গেছে ৮,০০০ হেক্টর জমির ফসল। নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, হামলাকারীর পরিচয় শনাক্ত। প্রশ্নের মুখে সিক্রেট সার্ভিস। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোটার বিষয়ে আদালতের রায় মেনে নিতে হবে, অন্যথায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের বিরোধিতাকারীদের হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। দুর্নীতি প্রকাশে সরকারের ইমেজ নষ্ট হবার কিছু নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সম্প্রতি চীন সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন। সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। চীন সফরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সমালোচনার জবাব দেন সরকার প্রধান। ভারতে গেলাম, তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেঁচে দিছি। আর চীনে গেলাম, বলে কিছুই দেয় নাই। তো এটা তো বলেই আসছে। আর ভারতের কাছে দেশ বেচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা। তো এটা তো একটা শ্রেণীর লোকের, এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা বলে মনে করি। এটা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না। তাদের প্রতি করুণাই হয় আমার। উন্নয়ন মানেই সমালোচকদের দৃষ্টিতে সর্বনাশ উল্লেখ করে ভারত বিরোধীরা দেশটির গণমাধ্যমকে গুরুত্ব দেওয়ার পেছনে উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভারতের পত্রিকায় কি লিখেছে সেটা নিয়ে আবার মাথা ব্যথা না। তবে যারা ভারত বিরোধী বক্তৃতা দিয়ে আবার ভারতের লেখা পড়ে আবার কমেন্ট করে, তো তাদের নীতিটা কি সেটা একটু বোঝা উচিত। কোটার বিষয়ে আদালতের রায় মেনে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি আন্দোলনে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন সরকার প্রধান। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। দুর্নীতি প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা বলেন, অন্যায় করলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, এতে ইমেজ নষ্ট হবার কিছু নেই। অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক হবে। আমি তাতে বিশ্বাস করি না। বলে কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই, তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কী হোক এটা আমি পড়া করবো না। তাদের ধরতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কারণ এগুলি যদি সয়ে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে। এটা যাতে আগামী চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা অনেকে মনে করতে পারে যে আমাদের সময় না, এটা শুরু করছে সেই জিয়াউর রহমানের আমল থেকেই। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবর্ষণের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। রপ্তানি আয় আরও বাড়াতে পণ্য ও বাজার বহুমুখীকরণের উপর জোর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। পৃথিবীর কোন কোন জায়গায় কি কি পণ্যের চাহিদা আছে তা খুঁজে বের করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাকিটা জানাচ্ছেন মেহেদি হাসান। বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে ২০২১-২২ অর্থবছরের জন্য নির্বাচিত করা হয় ৭৭ প্রতিষ্ঠানকে। রোববার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানগুলোর হাতে পদক ও ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্যবস্থাপনা পরিচালক। 2022-23 অর্থবছরে মোট রপ্তানি হয়েছে $55.55 বিলিয়ন, যার মধ্যে তৈরি পোশাক ছিল $46.99 বিলিয়ন। এটি ছিল মোট রপ্তানির 84.58%। প্রধানমন্ত্রী বলেন, রপ্তানির ক্ষেত্রে আমাদের শুধু একটি পণ্য ও গুটি কয়েক বাজারের উপর নির্ভরশীল থাকলে চলবে না। নতুন নতুন বাজার ও পণ্য খুঁজে বের করতে হবে। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে সেটা খুঁজে বের করা, তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, এবং এক্ষেত্রে গবেষণা প্রয়োজন হচ্ছে কোন দেশে আমাদের বাজার আমরা ঢুকতে পারবো, সেটা আমাদেরও সরকারের পক্ষ থেকে আমরা করব, কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু নিজেদের পার্টনার নিজেদের খুঁজে নিতে হবে। অনুষ্ঠানে গত 15 বছরে বিদ্যুৎ উৎপাদনে সরকারের সফলতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, এখন নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়াবে সরকার। এবং রিনিউয়েবল এনার্জি আমরা সেটার উপর জোর দিচ্ছি। আপনারা জানেন যে সোলার প্যানেল, বায়ুচালিত বিদ্যুৎ, অথবা নতুন একটা আসছে হাইড্রোজেন বিদ্যুৎ, সেটার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, দেশের সব ভূমিহীন গৃহহীন মানুষকে বাড়ি দিয়েছে সরকার। এ ধরনের নানা উদ্যোগের মাধ্যমে অতি দারিদ্র্যের হার 25.1% থেকে 5.6% নামিয়ে আনা হয়েছে। আগামীতে দেশে কোনো অতি দরিদ্র থাকবে না বলে আশা তার। অতি দারিদ্র্যের হার যেটা 25.6% ছিল, আমরা 25.1% ছিল, সেটা আমরা মাত্র 5.6% নামিয়ে এনেছি। ইনশাআল্লাহ অতি দরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না, এটা আমাদের সিদ্ধান্ত। পরিবেশ বান্ধব পণ্য পাটকে বাজারজাত করতে পারলে এ খাতে রপ্তানি আয় অনেক বাড়ানো সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী। জুট জিনোম আমরা আবিষ্কার করেছি, এই পাট থেকে বহু ধরনের পণ্য এখন তৈরি হয়। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গভবনে স্মারকলিপি দিয়ে বেরিয়ে কোটা সংস্কারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা। একই সঙ্গে মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জাতীয় সংসদে জরুরি অধিবেশন আহ্বান করে আইন প্রণয়নের জন্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 12 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি পৌঁছে দেন। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ব্রিফিংয়ে আন্দোলনকারীরা জানান, সংস্কারের এখতিয়ার সরকারের। আইন বিভাগের মাধ্যমে সংসদে আইন পাশের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। এ সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। আমরা এতে আরো 24 ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে, এবং এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এর আগে দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করে শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট মোড় হয়ে গুলিস্তান জিপিওর সামনে প্রথম পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের পথে এগুতে থাকে। এ সময় যান চলাচলের বিঘ্ন ঘটে, বিপাকে পড়েন সাধারণ পথচারীরা। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। কোটা আন্দোলনকারীদের ভুল পথে নেওয়া হচ্ছে, তারা না বুঝে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2024 উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনরত শিক্ষার্থীদের কারা উস্কানি দিচ্ছে, কারা দায়ী সে বিষয়ে তদন্তের পর তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।
তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই। কিছু থাকলে আমরা সেটার ব্যবস্থা করব। 2018 সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রোববার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়। এর আগে গত 11 জুলাই কোটা নিয়ে আংশিক রায় প্রকাশ করেছিল হাইকোর্ট। সে রায়ে বলা হয়েছিল, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির খায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। এর আগে গত 5 জুন হাইকোর্ট এক রায় বলেন, কোটা বহাল থাকবে। সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকুরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমলেও মধ্যাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্গত এলাকায় দুর্ভোগ কমেনি মানুষের, কোথাও আবার তীব্র হয়েছে নদী ভাঙন। আগামী 24 ঘন্টায় পরিস্থিতি আরও উন্নতি হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের সহায়তায় জানা ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা কুড়িগ্রামে নদ নদীর পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি থাকায় বাড়িঘরে ফিরতে পারছেন না বানভাসীরা। জেলায় 8000 হেক্টর জমির পাট, আমন বীজতলা, মরিচ, করলা, পটল সহ বিভিন্ন সবজির আবাদ নষ্ট হয়েছে। বাড়ি তলাইছে, এখন তো পানি শুকিয়ে বের নিতে, তা তো বাড়িতে এলাও হাডুখানি পানি আছে। গরু ছাগলের সমস্যা, মানুষের খাওয়া দাওয়ার সমস্যা। সিরাজগঞ্জে 2 সপ্তাহ ধরে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বেড়েছে দুর্গত এলাকায়। সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে কয়েক হাজার ঘরবাড়ি নিমজ্জিত। বন্যার পানি আমরা হাঁটা চলা করতে আমাদের গা পায় গা হয়ে গেছে, খালি চুলকায়। হাঁটা চলা কষ্ট হয়, আবার স্কুলে যাওয়া কষ্ট হয়। গাইবান্ধায় নদ নদীর পানি কিছুটা কমলেও অনেক বাড়িঘর জলমগ্ন থাকায় ফিরতে পারছেন না বাসিন্দারা। কমেনি বানভাসীদের দুর্ভোগ। চোর ডাকাতের ভয়ে রাত জেগে পাহারা দিতে হয় গবাদি পশু। গরু ছাগল নিয়ে থাকাটা খুব মনে করে যে বিধি কিস্তি, ডাকাতিদের ভয় লাগে। 4-5টা গরু আছে, তার মধ্যে ফির ডাকাতের ভয় লাগে। নদী পানি চারিপাশে। টাঙ্গাইলে সব নদ নদীর পানি কমলেও যমুনা, ঝিনাই ও ধলেশ্বরীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 6 উপজেলার 47,000 মানুষ এখনও পানিবন্দী। বন্যার কারণে 72টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। পানিবন্দী মানুষের কাছে সরকারের ত্রাণ ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। রাজবাড়ীতে পদ্মার পানি সামান্য বেড়ে দৌলতদিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। এতে জেলার সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার নিম্নাঞ্চলের নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে 2 মাসে 3 দফা বন্যা আঘাত হানে সিলেটে। জেলা প্রশাসনের তথ্য মতে এখনও 5 লাখ মানুষ পানিবন্দী। 200 আশ্রয় কেন্দ্রে বসবাস করছে 8000-এর বেশি মানুষ। অমলশীত ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি টানা 15 দিন ধরে বিপদসীমার উপরে। কত কষ্ট করি আমরা রইলাম, সাইরবাই দি বাঙ্গা যত জিনিসপত্র আছে সব আমরা দুইয়া লইয়া যাই। সাথে রয়েছে বড় পানি। সমর ইসলাম, 21 টেলিভিশন। বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকবে, এমন আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের পক্ষে পৃথক লিভ টু আপিল খারিজ করে দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ। আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম জানান, 169 জন শিক্ষার্থীর ভর্তি বাতিল সংক্রান্ত হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছিলেন, সেই রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিভাবকরা পৃথক লিভ টু আপিল করেছিলেন। 2টি আবেদনই শুনানি শেষে আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন।
ফলে স্কুল কর্তৃপক্ষ যে 169 জনের ভর্তি বাতিল করেছিল সেটা বাতিলই থেকে যাবে। আর অপেক্ষমান তালিকায় যারা রয়েছেন তারা 169 আসনে ভর্তির সুযোগ পাবেন। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি সহ 3 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। রোববার ক্লাস পরীক্ষা ও সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে অবস্থান নিয়ে কর্মবিরতি করেন তারা। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির নেতারা। তারা জানান, আত্মমর্যাদা পুনরুদ্ধারে সাধারণ শিক্ষকরা আন্দোলন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা যে 3 দফা দাবি দিয়েছি যে সেটার মধ্যে প্রত্যেক স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবে না, যেটা আমাদের সেই দাবিগুলো কিন্তু আমরা এতদিন থেকে যেটা বলে আসছি সেটাও আমাদের শিক্ষকরা বলছে যে আমরা প্রত্যেক স্কিমে থাকবো না, আমরা যে জায়গায় আছি সেই জায়গায় থাকবো। প্রয়োজন হতে আপনারা আরো উন্নতভাবে আমাদের কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সুদের হার তুলনামূলকভাবে কম হওয়ায় সঞ্চয়পত্র বিক্রি কমছে। বিক্রির চেয়ে গ্রাহকরা ভাঙাচ্ছেন বেশি। ফলে এ খাত থেকে প্রত্যাশিত ঋণ পাচ্ছে না সরকার। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানো প্রয়োজন বলছেন অর্থনীতিবিদরা। মেহেদী হাসান জানাচ্ছেন বিস্তারিত। সুদের চাপ কমাতে সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফা প্রায় 11% থেকে কমিয়ে 9 থেকে 10% নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্রের ক্ষেত্রে উৎসেকর 5% থেকে বাড়িয়ে 10%, সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক এবং সঞ্চয়পত্র কেনাবেচায় সব লেনদেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করার বাধ্যবাধকতা আরোপ করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে গেল 1 বছর ধরে মূল্যস্ফীতি 10% ছুঁই। ব্যাংকের সুদ বাজার ভিত্তিক করে দেয় কোনো ব্যাংক আমানতে 10 থেকে 13% পর্যন্ত সুদ দিচ্ছে। পাশাপাশি সরকারের ট্রেজারি বিল বন্ডেও 12 থেকে 13% পর্যন্ত সুদ মিলছে। ফলে গত অর্থবছরে সঞ্চয়পত্র থেকে 18,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হলেও পরে কমিয়ে 7,310 কোটি টাকা করা হয়। তবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের গেল মে মাস পর্যন্ত হিসাব বলছে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক 17,742 কোটি টাকা। বিক্রির চেয়ে ভাঙানো হয়েছে বেশি। গ্রাহকরা বলছেন ব্যাংক ও বন্ডের সাথে সমন্বয় করে সঞ্চয়পত্রের সুদ হার কিছুটা বাড়ানো দরকার। ব্যাংকে আমরা অনেক সময় সিকিউর মনে করি না, এই জন্য সঞ্চয়পত্র রাখি, কিন্তু সঞ্চয়পত্রের রেশিওটা যেটা আছে এটা রিভাইভ করা দরকার। আমাদের তো অন্য কোনো যেমন কাজের নাই, মনে করেন যে টাকা আছে আমরা এখানেই আগের থেকেই রাখছি, ঠিক আছে, এটা অবশ্যই উচিত এটা রিভিউ করা। অনেক কঠিন অবস্থা, দ্রব্যমূল্যের যেই দাম, সেই হিসেবে সঞ্চয়পত্রের রেট যদি দিনের পর দিনে এভাবে কমতে থাকে তাহলে দেখা যাবে যে আজকে সঞ্চয়পত্র জমা দিলাম, একদিন আর জমা দেওয়ার সঞ্চয়পত্র থাকবে না, এটা ভেঙে খেয়ে ফেলতে হবে। চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে 15,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা আছে সরকারের, কিন্তু সুদের হার না বাড়ালে লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে বলছেন অর্থনীতিবিদরা। এমনি তো ইনফ্লেশন আপনি একেবারে 10-এর ঘরে, সেখানে যদি আপনার ইন্টারেস্ট যদি 10-এর কম পাওয়া যায় তাহলে তো এটা মানুষ আর যাবে না, অর্থাৎ নিঃস্ব হয়ে যাবে। সেক্ষেত্রে একটি সমন্বয় করা উচিত ব্যাংকের যে বাজারের সঙ্গে, এটা সমন্বয় করা উচিত। সঞ্চয়পত্র থেকে সরকার প্রয়োজনীয় ঋণ না পেলে ব্যাংক ব্যবস্থার উপর আরও বেশি চাপ পড়বে। ঋণ প্রবাহ কমবে ব্যক্তি খাতে বিনিয়োগে বলছেন অর্থনীতিবিদরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রংপুর সহ উত্তরাঞ্চলে আবারও বেড়েছে চাল সহ নিত্যপণ্যের দাম। সব ধরনের চাল কেজি প্রতি 5 থেকে 8 টাকা বেড়েছে। এছাড়া বেড়েছে ভোজ্য তেল ও মশলার দামও। এ ব্যাপারে ভোক্তা অধিকার বা প্রশাসনের নজরদারি না থাকাকে দায়ী করেছে ভোক্তারা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদরের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। রংপুর সহ উত্তরাঞ্চলের বৃহৎ সবজি ও চালের মোকাম সিটি বাজার। এখান থেকে সব নিত্য প্রয়োজনীয় জিনিস উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার পাইকার আর আড়তদাররা কিনে নিয়ে যায়। তবে ঈদের পর থেকে আকস্মিকভাবে সব ধরনের পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। প্রতি কেজি আদা ঈদের সময় 300 টাকা কেজি দরে বিক্রি হলেও এখন 450 টাকা। রসুন বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা।
কাঁচামরিচ 250 টাকা কেজি, আলু কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়ে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য সবজির দামও বেড়েছে। ভোজ্য তেল বেড়েছে কেজি প্রতি 5 টাকা। বেড়েছে সব ধরনের মাছের দামও। ব্যবসায়ীরা বলছেন, বন্যায় সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় দাম বেড়েছে। বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে, এই জন্য মরিচের বাজার বেশি। 240-260 কেজি বেচা হচ্ছে। বৃষ্টি বাদলের দিন প্রতিদিন সবজির দাম বাড়তেছে। আজ যদি হয় 50, কাল বেচা 52-54। অপরদিকে সব ধরনের চালের দাম কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়া আর ধানের দাম বৃদ্ধির কারণে সব ধরনের চালের দাম বেড়েছে। ধান মন প্রতি 70 থেকে 100 টাকা বেশি, আর 25 কেজি চাল ভেদে আপনার 100 থেকে 80 টাকা বেশি আর কি। ধানের দাম বাড়ার কারণে চালের বাজারটা বেড়ে গেছে। এদিকে বাজারে প্রচুর সামগ্রী থাকলেও দাম বেশি নেয় ক্ষোভ ভোক্তাদের। দেশি পণ্য আমাদেরকে এখন অধিক মূল্য ধরে নিতে হচ্ছে। রুই মাছ 350 টাকা কেজি, যেটা 200-250 টাকা কেজি ছিল। বর্ষাকালে মাছের দাম যে কমার কথা, সে বর্ষাকালে মাছের দাম অনেক বেশি। দিন বাই দিন যদি আপনার দ্রব্যমূল্যের দাম বাড়ে, তাহলে আমাদের সাধারণ মানুষের জীবন খুব দুর্বিষহ হয়ে পড়তেছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির লাগাম ধরার জন্য প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার বলে দাবি ভোক্তাদের। রত্না জামান, 21 টেলিভিশন। পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে ঝিনাইদহের শৈলকুপার স্টিলের সেতু। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে গাড়ি। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শিগগিরই সংস্কার না হলে যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জং ধরে ছিদ্র হয়ে গেছে সেতুর পাটাতন, ভেঙে গেছে লোহার পাত, খুলে গেছে অনেক নাটবল্টু। পুরো সেতুর বেশিরভাগ স্থান গেছে দেবে। শৈলকুপায় কুমার নদীর উপর স্টিলের সেতুটির এই বেহাল দশা কয়েক বছর ধরে। ভাঙাচোরা এ সেতু দিয়ে প্রতিদিন চলছে হাজার হাজার যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছে অনেকে। মাঝে মধ্যে কিছুটা মেরামত হলেও কিছুদিন পর আবারও একই অবস্থা বলে জানান স্থানীয়রা। এই ব্রিজটাতে এখন যে অবস্থাতে আমি পার হলাম, আমার তো জীবনের রিস্ক নিয়ে পার হলাম। ব্রিজ দিয়ে গাড়ি চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। যখন তখন গাড়ি ঘোড়া ভেঙে ছুড়ে, ব্রিজ ভেঙে ছুড়ে নিচে পড়ে যেতে পারে। অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে পড়িয়ে মরে একটা গাড়িও বিপদ আপদ হতে পারে। লোকজন আমরা মোটরসাইকেল নিয়ে চলতেছি, ভালোভাবে যেতে পারতেছি না। আর একটা গাড়ি আসলে আমাদের সমস্যা আছে। ওই ব্রিজ ভেঙে গেছে জায়গা, ওই জায়গাটা সাইকেল আকাশ জায়গা ঢুকে গেছে, সাইকেল বেঁকে হয়ে গেছে, বাইক করা যায় না। পর 4 জন টাইনে বাইক করেছি। এখনই পুনর্নির্মাণ সম্ভব নয় জানিয়ে কর্তৃপক্ষ বলছে চলাচলের জন্য মেরামত করা হবে। এই ব্রিজটা আমরা প্রতি বছরই প্রতিনিয়তই আমরা মেরামত করি, চলাচলের উপযোগী করে রেখেছি। তবে আপাতত এই ব্রিজটা ভেঙে নতুন কোনো আরসিসি ব্রিজ করার আপাতত কোনো পরিকল্পনা নাই। তবে চলাচলের জন্য যেটা প্রয়োজন আমরা প্রতিনিয়ত সেটা করছি এবং ভবিষ্যতেও করব। 1995 সালে গাড়াগঞ্জ কুমারখালী সড়কের কুমার নদের উপর 112 মিটার সেতুটি নির্মাণ করা হয়। তখন সড়ক ও জনপথের অধীনে থাকলেও বর্তমানে সেতুটি এলজিইডির আওতাধীন। সমর ইসলাম, 21 টেলিভিশন। বাণিজ্য সংবাদ। স্মার্ট বাংলাদেশ এন্ডলেস পসিবিলিটিস থিম নিয়ে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে বাংলাদেশের স্টার্ট আপ সামিট। আগামী 27 ও 28 জুলাই সামিটে শতাধিক আন্তর্জাতিক স্টার্ট আপ কোম্পানির প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ 30টি সেশনে যোগ দেবেন। 55টি ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থার পাশাপাশি স্টার্ট আপ উৎসাহী সহ সিলিকন ভ্যালির গ্লোবাল স্টার্ট আপ প্রতিষ্ঠান অংশ নেবে। সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্টার্ট আপ এডুকেশন, দ্য আর্ট অফ ফান্ড রেজিং, ফিউচার অফ আর্নিং, ফিনটেক, এডটেক সহ বিভিন্ন বিষয়ে সেমিনার, ওয়ার্কশপ হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 অর্জন করেছে প্রিমিটেক গ্রুপের সিস্টার কনসার্ন ফারদিন অ্যাক্সেসরিজ, পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট এবং স্টার প্যাকেজিং। প্রতিষ্ঠানটি স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নেন প্রিমিটেক
গ্রুপ ও ফারদিন অ্যাক্সেসরিজের চেয়ারম্যান ওমর ফারুক, পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম এবং স্টার প্যাকেজিংয়ের দেলোয়ার হোসেন মাসুক। এ নিয়ে প্রতিষ্ঠানটি 9 বার জাতীয় রপ্তানি ট্রফি লাভ করল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সচিব সেলিম উদ্দিন, এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। আর এই সাথেই শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কোটা প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই বললেন প্রধানমন্ত্রী, সহিংসতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। বঙ্গভবন থেকে বেরিয়ে 24 ঘন্টা আলটিমেটাম কোটা বিরোধীদের, না বুঝেই আন্দোলন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যায় ভাসছে মধ্যাঞ্চল, বাড়ছে নদী ভাঙন, কুড়িগ্রামে তলিয়ে গেছে 8,000 হেক্টর জমির ফসল। নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, হামলাকারী পরিচয় শনাক্ত, প্রশ্নের মুখে সিক্রেট সার্ভিস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল।